জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি এনসিইআরটির প্রত্যেকটা ক্লাস করাচ্ছি। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে জিওগ্রাফির বইগুলো আছে এনসিইআরটি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বইগুলো আছে সেই বইগুলো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত লাইন বাই লাইন ধরে পড়াচ্ছি এবং প্রত্যেকটা লাইন এক্সপ্লানেশন করছি। এর আগে অনেক কটা চ্যাপ্টার হয়েছে, ভারতের সাইজ অ্যান্ড লোকেশন, তারপরে হয়েছে ভারতের ফিজিওগ্রাফি, তারপর হয়েছে ভারতের ড্রেনেজ, ঠিক আছে, তারপরে ভারতের জলবায়ু হয়েছে। আজকে আমরা করব কি, আজকে আমরা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। এছাড়াও তোমাদের প্র্যাকটিক্যালের ক্লাস এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আমি করিয়েছি এবং করাচ্ছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে, ঠিক আছে। বেশ, তবে আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল পড়ার বিষয় হলো কি, ন্যাচারাল ভেজিটেশন এবং ওয়াইল্ড লাইফ, ঠিক আছে। ক্লাস ওয়াইজ পড়াগুলো যদি করো, বই যেগুলো আছে সেইগুলো অনেকটা সুবিধা হবে করলে, কারণ ভারতের ভূগোল অনেকটা বড়। সেই ভূগোল পড়তে গেলে অনেক ডেটা মুখস্থ রাখতে হয়, তাই এই বইগুলোতে অথেন্টিক ডেটা আছে এবং সেইগুলো মনে রাখলে অনেকটাই কভার হয়ে যাবে। তাই ক্লাস ওয়াইজ বইগুলো করার পরে যদি এক্সট্রা প্রয়োজন হয় আমি আবার এক্সট্রা করাবো। বোঝা গেছে? বেশ। ন্যাচারাল ভেজিটেশন বলতে কি বোঝায়? যেগুলো ন্যাচারালি গ্রো হয় উইথাউট হিউম্যান ইন্টারফারেন্স, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই যে সমস্ত গাছ বেড়ে ওঠে তাদেরকেই বলা হয় কি ন্যাচারাল ভেজিটেশন। আর সেই ন্যাচারাল ভেজিটেশনে যে সমস্ত প্রাণীরা বসবাস করে তারা হলো কি ওয়াইল্ড লাইফ, ঠিক আছে। বেশ, আমরা পড়া শুরু করি। হ্যাভ ইউ অবজার্ভ দ্য টাইপ অফ ট্রিজ? তোমরা কি অবজার্ভ করেছো যে বিভিন্ন ধরনের গাছ হয়? বুশেস, গ্রাসেস অ্যান্ড বার্ডস ইন দ্য ফিল্ডস অ্যান্ড পার্কস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইয়োর স্কুল। তোমার চারপাশে যে ঘাস, বড় গাছ এবং পাখিদেরও দেখেছো। আর দে সিমিলার অর দেয়ার আর ভেরিয়েশন? তারা কি সবাই সমান, না তাদের মধ্যে একটা বৈচিত্র্য আছে? ইন্ডিয়া বিং এ ভাস্ট কান্ট্রি, ইন্ডিয়া অনেকটা বড় কান্ট্রি। ইউ ক্যান ইমাজিন দ্য টাইপস অফ বায়োফর্মস অ্যাভেলেবেল থ্রু আউট দ্য কান্ট্রি। কল্পনা করতে পারো ভারতে বিভিন্ন ধরনের জীব প্রজাতি বসবাস করে। আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখবে লাইনটা, 12 মেগা বায়োডাইভার্সিটির মধ্যে একটা কান্ট্রি। উইথ অ্যাবাউট 47,000 plant species, India occupies 10th place in the world and 4th in Asia in the plant diversity. লাইনটা মনে রাখবে যে সারা পৃথিবীর মধ্যে 10 নম্বর এবং এশিয়ার মধ্যে 4 নম্বরে অবস্থান করছে, আর ভারতে 47,000 প্ল্যান্ট স্পিসিস আছে। দেয়ার আর অ্যাবাউট 15,000 ফ্লাওয়ারিং প্ল্যান্টস ইন ইন্ডিয়া। 15,000 ফুলের গাছ আছে, ফুলের ভ্যারাইটি আছে। which account for 60% in the world's total number of flowering plants. তার মধ্যে বলছে 6% সারা পৃথিবীর এই ধরনের ফুলের গাছ। The country has many non-flowering plants. অনেক ফুল দেয় না এরকম গাছও আছে। such as ferns, algae and fungi. India also has approximately 90,000 species of animals. প্রায় 90,000 জীব প্রজাতি আছে। as well as a rich variety fish, its fresh and marine waters. অর্থাৎ প্রচুর পরিমাণে মাছেরও বৈচিত্র্য আছে। ফ্রেশ ওয়াটার মানে যেখানে লবণাক্ত জল নয়, স্বাদু জল সেখানে, আর ম্যারিন ওয়াটার্স মানে লবণাক্ত জলে বা সমুদ্রের জলে। ন্যাচারাল ভেজিটেশন রেফার্স, মনে রাখবে, ন্যাচারাল ভেজিটেশন রেফার্স টু এ প্ল্যান্ট community which has grown naturally without human aid and has been left undisturbed by human for long time. ডেফিনেশনটা মনে রাখবে যে হিউম্যান এড ছাড়াই, মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেড়ে ওঠে, আর অনেক সময় মানুষের ডিস্টার্ব অর্থাৎ মানুষ সেইখানে কোনো রকম কার্যকলাপ ছাড়াই সেগুলো বেড়ে ওঠে। দিস টার্ম
দিস ইজ টার্ম অ্যাজ ভার্জিন ফরেস্ট, অর্থাৎ মানুষের হস্তক্ষেপ পাচ্ছে না বলে এগুলোকে ভার্জিন ফরেস্ট বলছে। দাস কাল্টিভেটেড ক্রপস অ্যান্ড ফ্রুটস অর্চার্ডস ফর্ম পার্ট অফ ভেজিটেশন বাট নট ন্যাচারাল ভেজিটেশন। আমরা বলতে পারি যে সমস্ত চাষবাস শস্য চাষ করা হয়, ফলের চাষ করা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়, সেগুলো কিন্তু ভেজিটেশনের মধ্যেই পড়ে, কিন্তু নট ন্যাচারাল ভেজিটেশন। তার কারণ সেগুলো মানুষ তার নিজের হস্তক্ষেপ, নিজের দক্ষতা দ্বারা তৈরি করেছে। ডু ইউ নো দ্য ভার্জিন ভেজিটেশন which are purely Indian are known as endemic or indigenous species, but those which have come from outside India are termed as exotic plants। অর্থাৎ যে সমস্ত গাছ পৃথিবীর মধ্যে ভারতেই প্রথম জন্ম নিয়েছিল সেটাকে বলা হয় কি এন্ডেমিক। মনে রাখবে লাইনটা, ঠিক আছে, এন্ডেমিক মানে দেশের মধ্যে যে স্পিসিস গুলো জন্ম নিয়েছে সেগুলোকে এন্ডেমিক আর ইন্ডিজিনাস স্পিসিস বলছে, আর যেগুলো পৃথিবীর বাইরে থেকে আমাদের ভারতে এসেছে তাদেরকে বলা হয় কি এক্সোটিক প্ল্যান্টস। The term flora is used to denote plants a particular region or a period। ফ্লোরা বলতে কি বোঝায়, কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার এলাকাতে যে সমস্ত উদ্ভিদ থাকে সেগুলোকে বলা হয় ফ্লোরা। সিমিলারলি সেইভাবে দ্য স্পিসিস অফ অ্যানিমেলস আর রেফার টু অ্যাজ ফনা, অর্থাৎ যে সমস্ত প্রজাতির প্রাণী বাস করে তাদেরকে বলা হয় কি ফনা। এইখানে আমাদের ভারতের টাইপস অফ ভেজিটেশন দিয়েছে, সেই টাইপস অফ ভেজিটেশনে কতগুলো ভাগ করেছে। এক ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় হয়, যেখানে ড্রাই সিজন থাকে না প্রায় বললেই চলে, সেখানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট থাকে। এভারগ্রিন কেন বলছে, কারণ এরা কখনো পাতা যে লিভস সেগুলো একবারে শেড করে দেয় না, অর্থাৎ পাতা ঝরে না কোনো গাছের একবারে, ঠিক আছে, পাতা ঝরে কিন্তু তারা একবারে পাতা সব ঝরিয়ে দেয় না, তাই এটাকে কি বলা হয় এভারগ্রিন ফরেস্ট। আর এখানে সারা বছরই আর্দ্রতা বাতাসে খুব ভালোভাবেই থাকে, তাই ভারতে যেখানে আর্দ্রতা বেশি সেখানে এই এভারগ্রিন ফরেস্ট হবে। আর সারা পৃথিবীর মধ্যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এভারগ্রিন ফরেস্ট বেশি পাওয়া যায়। ট্রপিক্যাল ডিসিডিউয়াস ফরেস্ট মানে কি বোঝায়, ডিসিডিউয়াস মানে যে সমস্ত গাছগুলো পাতা ঝরিয়ে দেয়, একটা বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সীমার মধ্যে তারা কি করে সমস্ত পাতা শেড করে দেয় বা পাতা ঝরিয়ে দেয়, তার কারণ বাতাসে ময়েশ্চার বা আর্দ্রতা থাকে না বলে তাদের শরীর থেকে বেশি করে জলীয় বাষ্প বেরিয়ে যাবে, সেই কারণে তাই তারা পাতা ঝরিয়ে দেয়। ট্রপিক্যাল থ্রনি ফরেস্ট অ্যান্ড শাবস মানে কি বলছে, যারা কাঁটা জাতীয় উদ্ভিদ এবং অনেকটা ছোট উদ্ভিদ, ঠিক আছে, তারা কেন এরকম বৈশিষ্ট্য হচ্ছে, তার কারণ কি, যে সেখানে জলীয় বাষ্প বা আর্দ্রতা একেবারেই কম, বৃষ্টিপাত খুবই কম হয়, তাই তাদের পাতা কাটা হয়ে গেছে। থর্ন মানে কাটা, ঠিক আছে, শাবস মানে খুব জঙ্গল টাইপের গুল্ম জাতীয় উদ্ভিদকে শাবস বলছে, ঠিক আছে। তাই আমরা দেখতে পাচ্ছি কোন একটা জায়গার জলবায়ু বুঝতে গেলে আমরা যদি সেখানকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে গবেষণা করি বা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে দেখি, তবে সেই এলাকার জলবায়ু খুব ভালো করে বুঝতে পারবো। তাই জলবায়ু কোন একটা জায়গার ভেজিটেশন কেমন হবে সেটাকে ডিটারমাইন করে বা নির্ধারণ করে। তারপর আছে মন্টেন ফরেস্ট। মন্টেন ফরেস্ট বলতে কি বোঝায়, যেগুলো পাহাড়ে ঢাল বরাবর তৈরি হয় সেগুলোকে বলা হয় মন্টেন ফরেস্ট। এবার আমরা জানি যে পাহাড়ের ঢাল বরাবর যত উপরে ওঠা যায় উষ্ণতার পার্থক্য হয়, বৃষ্টিপাতেরও তারতম্য হয়, তাই এই মন্টেন ফরেস্টে বিভিন্ন ধরনের গাছ জন্মাবে একটা নির্দিষ্ট উচ্চতায়, ঠিক আছে। আর ম্যানগ্রোভ ফরেস্ট মনে রাখবে, এটাকে আরো নাম আছে, এটাকে বলা হয় কি হ্যালোফাইট। এটার নাম কি হ্যালোফাইট, এটার আরেকটা নাম কি হ্যালোফাইট। এটা ভারতের কোথায় পাওয়া যায়, ভারতের আমরা জানি যে 3 দিকে উপকূল অঞ্চল আছে, সেই 3 দিকের উপকূল অঞ্চলে ভারতের এই ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়। সারা পৃথিবীর সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় আছে সুন্দরবন। ভারতে আছে 20%, বাংলাদেশে আছে 80%। যদি প্রশ্ন আসে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য কোন দেশে আছে, তখন হবে বাংলাদেশ। আর ভারতের মধ্যে সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য আছে কোথায়, সুন্দরবনে, দক্ষিণ 24 পরগনায়। এরপরে আমরা এক একটা ফরেস্ট টাইপ সম্পর্কে পড়ব। প্রথমে আছে আমাদের ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট একটা ছবি দেওয়া আছে, দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ কি যে এইখানে কতগুলো লেয়ার আছে। লেয়ার বলতে বোঝায় যে এই গাছগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করে। এই কম্পিটিশন করে কেন, তারা
সূর্যের আলো পাওয়ার জন্য, বৃষ্টিপাত পাওয়ার জন্য। ঠিক আছে, এইখানে একটা লেয়ার পাবে, এটা একটা লেয়ার। ঠিক আছে, এটা হলো 1.5 মিটারের লেয়ার। দেখো, এটা হলো 1.5 মিটারের লেয়ার, এটা হলো 5 মিটারের লেয়ার, এটা হলো 20 মিটারের লেয়ার, এটা হলো 40 মিটারের লেয়ার, এটা হলো ম্যাক্সিমাম লেয়ার। অর্থাৎ অনেকগুলো লেয়ার ভাবে এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট থাকে। তার কারণ এখানে ছোট ছোট ঘাসও যেমন জন্মায়, তেমনি এই গাছ ছোট ছোট ঘাসও যেমন জন্মায়, তারপরে এত বড় বড় গাছ জন্মায়, প্রায় 60 মিটার উঁচু হয়। 60 মিটার মানে আমাদের প্রত্যেকটা বিল্ডিং 3 মিটার করে হয়। তাই এখানে 20 তলা বিল্ডিং এর সমান গাছ হয়। এই গাছগুলো অনেকটা মোটা হয়, কারণ সারা বছরই উষ্ণতা বৃষ্টিপাত খুব ভালোভাবে পায় বলে। আর এই গাছগুলোর মধ্যে কম্পিটিশন চলে কে কতটা সূর্যের আলো বেশি করে পাবে। ঠিক আছে, আর এই গাছগুলোর পুরো গা বরাবর অনেক ছোট বড় প্যারাসাইটিক যে লতানো গাছ আছে সেইগুলো তৈরি হয়। আবার কিছু গাছও জন্মায় যেগুলোকে বলা হয় কি এপিফাইটস। এপিফাইটস কি হবে? এপিফাইটস এরা প্যারাসাইট নয়, এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, শুধুমাত্র বড় গাছকে অবলম্বন করে উপরে ওঠে। ঠিক আছে, এগুলোকে বলা হয় এপিফাইটস। এই অরণ্যের কাঠগুলো মানুষ অত ব্যবহার করে নিজেদের কাজে লাগাতে পারে না, কারণ এই কাঠগুলো অনেকটা নরম নয়, অনেকটা শক্ত, হার্ড উড। তাই এগুলো মানুষের অতটা কাজে লাগে না। আর এর ভেতরে গিয়ে জঙ্গল কেটে আনাও খুবই মুশকিল, জঙ্গল পেরিয়ে কেটে আনা খুব মুশকিল, অনেক পোকামাকড় আছে। তাই এই গাছগুলো মানুষের হস্তক্ষেপের বাইরে, তবুও মানুষ কিছু না কিছু গাছ কাটে। তাই এই গাছগুলো ভীষণ রকম ভাবে হার্ড উড, শক্ত কাঠ, আর এগুলো মানুষের হস্তক্ষেপ দ্বারা অতটা ডিস্ট্রাকশন হয় না। ঠিক আছে, আর এই গাছগুলো নিজেদের মধ্যে কম্পিটিশন করে। এখানে একটা লতানো গাছ পাওয়া যায় যেটাকে বলা হয় কি এপিফাইটস। ঠিক আছে, এই এপিফাইটস গুলো কি? এপিফাইটস গুলো হলো গাছগুলোকে জড়িয়ে অনেকটা উঁচুতে উঠে। ঠিক আছে, কিন্তু এরা প্যারাসাইট নয়, এরা পরজীবী নয়, এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। ঠিক আছে, বেশ, এই গাছের বৈশিষ্ট্য এবার পড়ি। দিস ফরেস্ট আর রেস্ট্রিক্টেড টু হেভি রেনফল এরিয়াস অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য আইল্যান্ড গ্রুপ অফ লাক্ষাদ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবর, আপার পার্টস অফ আসাম অ্যান্ড তামিলনাড়ু কোস্ট। মনে রাখবে, পরীক্ষায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন যাবে যে ভারতের কোথায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। তামিলনাড়ু কোস্টেও পাওয়া যায়। ঠিক আছে, তামিলনাড়ু কোস্টেও পাওয়া যায়। দে আর অ্যাট দেয়ার বেস্ট ইন এরিয়াস হ্যাভিং মোর দ্যান, এটাও মনে রাখবে, 200 সেমি রেনফল হতে হবে এই এভারগ্রিন ফরেস্ট হতে গেলে, উইথ এ শর্ট ড্রাই সিজন, আর একদমই শুষ্ক ঋতু হওয়া চলবে না। দ্য ট্রি রিচেস গ্রেট হাইটস আপ টু 60 মিটার্স অর ইভেন অ্যাভাব, সিন্স দ্য রিজন ইজ ওয়ার্ম অ্যান্ড ওয়েট থ্রু আউট দ্য ইয়ার। অর্থাৎ এই জায়গাগুলো সেই কারণে সারা বছরই গরম হয় এবং ভেজা ভেজা হয়। ঠিক আছে, ইট হ্যাজ এ লাক্সারিয়ান্ট vegetation of all kinds, trees, shrubs and creepers, giving it multi-layer structure। ওই যে বললাম যে এই গাছগুলো কি পুরোপুরি মাল্টি লেয়ার, অনেক কটা লেয়ার থাকে, সেখানে ট্রিজ থাকে, বড় বৃক্ষ থাকে, ছোট ঘাসও থাকে। ঠিক আছে, এখানে যেটা লাক্সারিয়ান্ট শব্দটা দিয়েছে, এটা মানে কি ঘন, প্রচন্ড পরিমাণে ঘন, সমৃদ্ধ এলাকা। ঠিক আছে, গাছপালায় সমৃদ্ধ এলাকা। এখানে ট্রিজ মানে বৃক্ষ, শাউস মানে ওই ঘাস জাতীয় যেগুলো জন্মায়, আর ক্রিপার্স বলতে বোঝায় এমন কিছু গাছ যেগুলো নিজের যে কাণ্ড আছে সেই অনুযায়ী দাঁড়াতে পারে না, গাছের নিচে যে মাটি আছে ভূমিতেই বেড়ে ওঠে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন করে তরমুজ, শশা, লাউ মাটিতে বেড়ে ওঠে, সেরকম। As such, this forest appear green all year around, সারা বছরই সবুজ থাকে, তার কারণ এখানে পর্যাপ্ত আর্দ্রতা আছে। Some of the commercially important trees of this forest are ebony, mahogany, rosewood, rubber and cinchona। ভীষণ ইম্পর্টেন্ট গাছের নাম দিয়ে বলবে যে কোন অরণ্যে এটা পাওয়া যায়। একটা হবে ebony, mahogany, rosewood, rubber and cinchona। The common animals found in this forest are, এখানে অ্যানিমালস বলতে ওয়াইল্ড লাইফ কারা কারা থাকে, এলিফ্যান্ট, মাঙ্কি, লেমুর অ্যান্ড ডিয়ার। ওয়ান হর্ন rhinoceros are found in the jungles of Assam and West Bengal.
মনে রাখবে আসামে ওয়ান হর্ন রাইনোসরস পাওয়া যায়। বিসাইড দিস অ্যানিমালস প্লিন্টি অফ বার্ডস, ব্যাটস, স্লথ, স্করপিয়নস অ্যান্ড স্নেলস আর ফাউন্ড ইন দিস জঙ্গল। ঠিক আছে, এত কিছু প্রাণী বৈচিত্র্য পাওয়া যায়, আবার বিভিন্ন গাছের বৈচিত্র্য পাওয়া যায়। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট হলে এবার আমরা পড়বো ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট। এখানে ডিসিডিয়াস মানে পাতা ঝরা উদ্ভিদ বা পর্ণমোচী উদ্ভিদ বলা হয়, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। দে আর মোস্ট ওয়াইড স্প্রেড ফরেস্ট অফ ইন্ডিয়া, সব থেকে বেশি পরিমাণে আমাদের এই ডিসিডিয়াস ফরেস্ট আছে। দে আর অলসো কল্ড মনসুন ফরেস্ট অ্যান্ড স্প্রেড ওভার রিজন রিসিভিং রেনফল বিটুইন 200 টু 70 সেমি। মনে রাখবে 200 সেমি থেকে 70 সেমির মধ্যে যে অঞ্চলে বৃষ্টি হয় সেখানে ডিসিডিয়াস ফরেস্ট পাওয়া যায়। ট্রিজ অফ দিস ফরেস্ট টাইপ শেড দেয়ার লিভস ফর অ্যাবাউট 6 to 8 উইকস ইন ড্রাই সামার। যখন শুষ্ক ঋতু আসে তখন তারা তাদের গাছের যে পাতা আছে সেটাকে ফেলে দেয়, তার কারণ কি, যাতে বেশি পরিমাণে এভাপো ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন না হয়। আর যদি বেশি বাষ্পমোচন হয়ে যায় তাহলে তাদের শরীরের জলের ঘাটতি হয়ে যাবে। অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দিস ফরেস্ট আর ফার্দার ডিভাইডেড ইন্টু মোয়েস্ট অ্যান্ড ড্রাই ডিসিডিয়াস। মনে রাখবে এই ডিসিডিয়াস ফরেস্টকে দুটো ভাগে আবার ভাগ করা, একটা মোয়েস্ট ডিসিডিয়াস অ্যান্ড ড্রাই ডিসিডিয়াস। দ্য ফর্মার মানে এখানে বলতে চাইছে যে মোয়েস্ট ডিসিডিয়াস ফাউন্ড ইন এরিয়াস রিসিভিং রেনফল বিটুইন 200 টু 100 সেমি দিস ফরেস্ট এক্সিস্ট। মনে রাখবে 200 সেমি থেকে 100 সেমির মধ্যে যে গাছগুলো জন্মায় সেটা হলো মোয়েস্ট ডিসিডিয়াস। Therefore, mostly in the eastern part of the country, northeastern states, along with foothills of the Himalayas, Jharkhand, West Odisha, and Chhattisgarh, and on the eastern slope of Western Ghats, এই জায়গাগুলোতে পাওয়া যায়। মনে রাখবে জায়গাগুলোর নাম কিন্তু দেবে, ঠিক আছে। কোথায় কোথায় হলো, নর্থ ইস্টার্ন স্টেটে আছে, ঠিক আছে। নর্থ ইস্টার্ন স্টেটে কোথায় কোথায়, যে আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়বে, আসামও পড়বে, ঠিক আছে, মিজোরাম, ত্রিপুরাও পড়বে। এইগুলো হলো নর্থ ইস্টার্নের স্টেট, সেভেন সিস্টার প্লাস পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তারপরে ফুটহিলস অফ দ্য হিমালয়াস, ঝাড়খণ্ড, ওয়েস্ট উড়িষ্যা, ছত্তিশগড় অ্যান্ড ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটস। ঠিক আছে, ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে ট্রপিক্যাল ডিসিডিয়াস, মোয়েস্ট ডিসিডিয়াস ফরেস্ট, আর ওয়েস্টার্ন ঘাটে ওয়েস্টার্ন পার্ট কি হবে, ট্রপিক্যাল এভারগ্রিন। এইখানে মনে রাখবে যে টিক টিক ফরেস্ট সব থেকে ডমিনেন্ট স্পিসিস ইন দি ফরেস্ট। মনে রাখবে টিক হলো ডমিনেন্ট ফরেস্ট এখানকার। তাছাড়া কি কি আছে, ব্যাম্বুস, শাল, শিশম, স্যান্ডেলউড, খায়ের, কুসুম, অর্জুন অ্যান্ড মালবেরি আর আদার কমার্শিয়াল ইম্পর্টেন্ট স্পিসিস। এইটাও মনে রাখবে যে স্যান্ডেলউড দিয়ে প্রশ্ন আসতে পারে যে স্যান্ডেলউড কোন অরণ্যের উদ্ভিদ। ঠিক আছে, স্যান্ডেলউড, খায়ের, কুসুম, অর্জুন, মালবেরি আর আদার কমার্শিয়াল ইম্পর্টেন্ট স্পিসিস। The dry deciduous forests are found in areas having rainfall between 100 semi to 70 semi. ড্রাই ডিসিডিয়াস কোথায় পাওয়া যায়, 100 থেকে 70 সেমিতে। এটা মনে রাখবে 100 থেকে 70 সেমিতে ড্রাই ডিসিডিয়াস হবে। দিস ফরেস্ট আর ফাউন্ড রেনিয়ার পার্টস অফ দ্য পেনিনসুলার প্লেটু, খুব অল্প সামান্য বৃষ্টিপাত হয় সেই জায়গাতে। অ্যান্ড প্লেন্স অফ বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশে স্পেশালি পাওয়া যায়। ঠিক আছে, দেয়ার আর ওপেন স্ট্রেচেস, রেনিয়ার পার্ট এখানে পেনিনসুলা প্লেটু মানে যেখানে সামান্য হলেও কিছুটা বৃষ্টিপাত হয়। দেয়ার আর ওপেন স্ট্রেচে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছে, ইন হুইচ টিক, শাল, পিপল, নিম গ্রো, অর্থাৎ নিম হলো একটা ড্রাই ডিসিডিয়াস ফরেস্ট। এ লার্জ পার্ট অফ দিস রিজন হ্যাজ বিন ক্লিয়ার্ড ফর কাল্টিভেশন, অর্থাৎ এই যে অরণ্য যেখানে আছে, এই অরণ্য যেখানে আছে সেটা সব থেকে বেশি পরিমাণে ডিস্ট্রাকশন হয়েছে। আর কিসের জন্য, কাল্টিভেশনের জন্য, চাষবাসের জন্য। সাম পার্টস আর ইউজড ফর গ্রেজিং, আর কিছু জায়গা কি করছে, ঘাস খাওয়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ইন দিস ফরেস্ট কমন অ্যানিমালস ফাউন্ড আর লায়ন, টাইগার, পিগ, ডিয়ার, এলিফ্যান্ট। এ হিউজ ভ্যারাইটি অফ বার্ডস, লিজার্ড, স্নেক অ্যান্ড টর্টোসিস আর অলসো ফাউন্ড। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল আমাদের ট্রপিক্যাল ডিসিডিয়াস ফরেস্ট। আর দুই ভাগ, এখানে গাছ হিসাবে মনে রাখবে স্যান্ডেলউড, আর এখানে মনে রাখবে নিম কোথায় হয়। আর শালটা মনে রাখবে, নিম, শাল আর স্যান্ডেলউড স্পেশালি। আর টিক, টিক টোটালি আমরা বলতে পারি যে কোথাকার ডমিনেন্ট ট্রি,
ঠিক হলো মোয়েস্ট ডিসিডিয়াস ফরেস্টের ডমিনেন্ট ট্রিজ। স্যান্ডেলউড মনে রাখবে, স্যান্ডেলউড, নিম, টিক, শাল, পিপল স্পেশালি মনে রাখবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা পড়বো থনি ফরেস্ট অ্যান্ড সাবস। থনি ফরেস্ট অ্যান্ড সাবস যেখানে একেবারেই স্কান্টি রেনফল হবে, খুবই কম। দ্য থনি ফরেস্ট অ্যান্ড সাবস কি আছে যে ইন রিজেন্স উইথ লেস দ্যান 70 সেমি অফ রেনফল দ্য ন্যাচারাল ভেজিটেশন কনসিস্ট অফ থনি ট্রিজ অ্যান্ড bushes. This type of vegetation is found in the northwestern part of the country. Northwestern part মানে কি, উত্তর পশ্চিম অঞ্চলে পাওয়া যায়। এখানে আমি ম্যাপটা পরে বলছি, আগে করিনি। ইনক্লুডিং কোথায় কোথায় আছে, সেমি এরিড এরিয়াস গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ অ্যান্ড হরিয়ানাতে এটা বেশি করে পাওয়া যায়। অ্যাকাসিয়াস, পামস, ইউফোরবিয়াস অ্যান্ড ক্যাকটি আর মেন প্ল্যান্ট স্পিসিস। এটা মনে রাখবে কি কি গাছ পাওয়া যায় এখানে। ঠিক আছে, স্টার মারছি যেগুলো ইম্পর্টেন্ট। অ্যাকাসিয়াস, পামস, ইউফোরবিয়াস অ্যান্ড ক্যাকটি আর মেন প্ল্যান্ট স্পিসিস। ট্রিজ আর স্ক্যাটার্ড, এখানে কি আছে, স্ক্যাটার্ড ফরেস্ট, ছড়ি ছিটি আছে, অনেক ছড়ি ছিটি। অ্যান্ড হ্যাভ লং রুটস পেনিট্রেটিং ডিপ ইনটু সয়েল অ্যান্ড ইন অর্ডার টু গেট ময়েশ্চার। অর্থাৎ এখানে যে গাছগুলো আছে তাদের রুটস অর্থাৎ শেকড়গুলো অনেকটা গভীরে প্রবেশ করেছে নিচ থেকে জল সংগ্রহ করার জন্য। দ্য স্টিমস আর সাকুলেন্ট টু কনজার্ভ ওয়াটার, অর্থাৎ যে স্টিমগুলো আছে, কাণ্ডগুলো আছে, সেটা স্পঞ্জের মতো জল শোষণ করে রাখে তারা। লিভস আর মোস্টলি থিক অ্যান্ড স্মল মিনিমাইজ এভাপোরেশন, অর্থাৎ তাদের পাতাগুলো এতটা ছোট হয়ে গেছে, আবার কিছু কিছু পাতা কাটায় রূপান্তরিত হয়ে গেছে, তার কারণ কি, মিনিমাইজ এভাপোরেশন কমানোর জন্য। অর্থাৎ গাছ জলবায়ুর সঙ্গে অ্যাডাপ্টেশন করেছে এই প্রসেসের দ্বারা। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে কি ধরনের উদ্ভিদ এটা। These forests give way to thorn forest and shrubs in arid areas. সেখানে কাঁটা জাতীয় হয়ে যায়। In this forest the common animals are rats, mice, rabbits, fox, wolf, tiger, lion, wild ass, horses and camels। এখানে গুরুত্বপূর্ণ আমরা ওয়াইল্ড অ্যানিমালস পাই। এরপর আছে মন্টেন ফরেস্ট। মন্টেন ফরেস্ট মানে আমি বললাম যে যত হাইট ইনক্রিজ হবে ক্লাইমেটের ডিফারেন্স বাড়বে, আর ক্লাইমেটের ডিফারেন্স বাড়লে গাছগুলোরও ডিফারেন্স বাড়বে। ঠিক আছে, বেশ। মন্টেন ফরেস্টের ক্যারেক্টারিস্টিক্স কি? ইন মাউন্টেনিয়াস এরিয়াস দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার উইথ ইনক্রিজ অল্টিটিউড লিডস টু দ্য করেসপন্ডিং চেঞ্জেস ইন ন্যাচারাল ভেজিটেশন। যত ইনক্রিজ হয় অল্টিটিউড মানে উচ্চতা, তার সঙ্গে ন্যাচারাল ভেজিটেশনও করেসপন্ডিং চেঞ্জেস হয়। As such, there is a succession of natural vegetation belts in the same order as we see from the tropical tundra region. ঠিক আছে, the wet, এখানে কি বলছে, there is succession of natural vegetation belts in the same order as we see from tropical to tundra region। যেমন করে আমরা কি করি, এই যে এটাকে যদি পৃথিবী ভাবি, এটা হলো ইকুয়েটর, এই ইকুয়েটর থেকে যত এই দিকে যাব তাপমাত্রার ডিফারেন্স বাড়বে, 90 ডিগ্রিতে যত যাব তেমন করে ভেজিটেশনেরও ডিফারেন্স বাড়বে। তাই মাউন্টেনিয়াস এরিয়াতেও আমরা এটাও দেখতে পাবো যে এমন করে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যেতে গেলে যেমন করে উদ্ভিদের পরিবর্তন হয়, তেমন করে মাউন্টেন এরিয়াতেও এরকম করে পরিবর্তন হবে। দ্য ওয়েট টেম্পারেট টাইপ অফ ফরেস্ট আর ফাউন্ড বিটুইন হাইট 1000 to 2000 মিটার্স। ঠিক আছে, ওয়েট টেম্পারেট টাইপ অর্থাৎ আর্দ্র নাতিশীতোষ্ণ যে উদ্ভিদ আছে সেটা 1000 থেকে 2000 মিটারের মধ্যে আমরা দেখতে পাই, ওয়েট টেম্পারেট ফরেস্ট। তারপরে বলেছে এভারগ্রিন ব্রডলিভ সাচ অ্যাজ ওকস অ্যান্ড চেস্টনাট, এখানে প্রিডমিনেন্ট সব থেকে বেশি আছে। ওয়েট টেম্পারেট মানে কি, আর্দ্র নাতিশীতোষ্ণ যে ফরেস্ট সেটা এখানে দেখতে পাবো। গাছ হিসাবে কি দেখবো, চেস্টনাট, ওকস আর প্রিডমিনেন্ট, গাছের নামও কিন্তু মনে রাখতে হবে। এরপর আছে বিটুইন
1500 and 3000 meters টেম্পারেট ফরেস্ট কন্টেনিং, এখানে কি থাকে যে 1500 থেকে 3000 মিটারে টেম্পারেট ফরেস্ট থাকে টোটালি। এই টেম্পারেট ফরেস্টে কি কি গাছ থাকে? কনিফেরাস ট্রিজ লাইক পাইন, দেওধর, সিলভার ফার, spruce and cedar are found. This forest cover mostly the southern slopes of the Himalayas. এখানে মনে রাখবে সব থেকে বেশি টেম্পারেট ফরেস্ট containing coniferous trees আছে কোথায়? সাউদার্ন স্লোপস অফ দ্য হিমালয়াসে। প্লেসেস হ্যাভিং হাই অল্টিটিউড ইন সাউদার্ন অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, আর নর্থ অ্যান্ড ইস্ট ইন্ডিয়াতে এবং সাউদার্ন ইন্ডিয়াতে যেখানে একটু উচ্চতা বেশি সেইখানেও এই গাছ দেখা যায়। অ্যাট হায়ার এলিভেশন, সব থেকে উঁচুতে টেম্পারেট গ্রাসল্যান্ড আর কমন। অ্যাট হাই অল্টিটিউড জেনারেলি মোর দ্যান 3060 meters above sea level, temperate forest and grassland give way to the alpine vegetation. ঠিক আছে, অর্থাৎ 3600 মিটার উচ্চতায়, মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট, আলপাইন ফরেস্ট 3600 মিটার উচ্চতায় দেখা যায়। ঠিক আছে, সিলভার ফার, জুনিপার্স, পাইনস and birches are common trees of this forest. However, they get progressively stunted as they approach the snow line. ধীরে ধীরে কমতেও থাকে। Ultimately, through shrubs and scrubs, they merge into alpine grassland. ধীরে ধীরে সেটা জঙ্গল এবং ঘাস জাতীয় উদ্ভিদ থেকে আলপাইন গ্রাসল্যান্ডেও পৌঁছে যায়। These are used extensively for grazing by nomadic tribes. সব থেকে বেশি পরিমাণে যারা ট্রান্সহিউম্যানস অর্থাৎ পর্বতের উঁচুতে কিছুদিনের জন্য থাকে এবং পশুপালক যারা আছে তারা এই ঘাসগুলোকে খাওয়ায়। লাইক কি কি আছে? গুজ্জার্স, বাকরওয়ালস, ইম্পর্টেন্স। এই উদাহরণ দিয়েও দিতে পারে যে লাদাখে এবং জম্মু কাশ্মীরে সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, আর এখানে মনে রাখবে টেম্পারেট ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড গিভ ওয়ে টু দ্য আলপাইন ফরেস্ট কখন হয়? 3600 মিটারে। ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখবে। আর এখানে কি ধরনের ঘাস হয়? শার্বস অ্যান্ড স্কাবস হওয়ার সঙ্গে সঙ্গে এখানে গাছগুলোর মধ্যে সিলভার ফার, জুনিপার, পাইনস অ্যান্ড বার্চেস আর কমন ট্রিজ অফ দিস ফরেস্ট। আর এখানে কারা, এরপরে আলপাইন ভেজিটেশনের পরে শুরু হয়ে যায় আলপাইন গ্রাসল্যান্ড। আর এই আলপাইন গ্রাসল্যান্ডকে কারা খাওয়ানোর জন্য নিয়ে যায় পশুকে? নমেডিক ট্রাইবস। নমেডিক ট্রাইবসের মধ্যে কারা কারা আছে? গুজ্জার্স অ্যান্ড বাকরওয়ালস। অ্যাট হায়ার অল্টিটিউডস, সব থেকে উঁচুতে আর ঘাস বা গাছ জন্মায় না কিছুই। কি জন্মায়? মসেস অ্যান্ড লিচেন্স ফ্রম পার্ট অফ দ্য তুন্দ্রা ভেজিটেশন। তুন্দ্রা মানে প্রচন্ড একটা বরফ জমে থাকে, সেই ধরনের জায়গাতে এই তুন্দ্রা ভেজিটেশন হয়। অর্থাৎ উচ্চতার ভিত্তিতে প্রথমে আমরা কি পেলাম? 1000 থেকে 2000 মিটার উচ্চতায় কি পেলাম? 1000 থেকে 2000 মিটার উচ্চতায় দেখলাম কি? ওয়েট টেম্পারেট ফরেস্ট। তারপরে 1500 থেকে 3000 মিটারে টেম্পারেট ফরেস্ট লাইক কনিফেরাস ফরেস্ট পেলাম। তারপরে আমরা পেলাম কি? যে আরো যত উচ্চতা বাড়ছে, 3000 মিটার থেকে যত উচ্চতা বাড়ছে 3600 মিটারের উচ্চতায় আমরা কি পেলাম? যে আলপাইন ফরেস্ট পেলাম। ঠিক আছে, আলপাইন ফরেস্টটা পরীক্ষায় দিতে পারে, 3600 মিটারে আছে। এরপরে দ্য কমন অ্যানিম্যালস ইন দিস ফরেস্ট আর কি কি আছে? কাশ্মীর ট্যাগ, স্পটেড ডিয়ার, ওয়াইল্ড শিপ, জ্যাক র্যাবিট, টাইবেটিয়ান অ্যান্টিলোপ, ইয়াক, স্নো লিওপার্ড, squirrels, shaggy horn, wild ibex, bear and rare red panda, sheep, goat with thick hair. ঠিক আছে, এই প্রজাতির ওয়াইল্ড অ্যানিম্যাল এখানে পাওয়া যায়। এরপর আছে আমরা যাব ম্যানগ্রোভ অরণ্য। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ম্যানগ্রোভ অরণ্য অপর নাম কি? হ্যালোফাইট। বেশ, এইখানে কি বলছে? দা ম্যান, মনে রাখবে এটা যেখানে টাইডাল এরিয়া, টাইডাল মানে যেখানে জোয়ার আসে সেইখানেই দেখা যায়। ঠিক আছে, দ্য ম্যানগ্রোভ টাইডাল ফরেস্ট আর ফাউন্ড ইন দ্য এরিয়াস অফ কোস্ট ইনফ্লুয়েন্স বাই টাইডস। যেখানে দিনে দুবার জোয়ার হয়, ভাটা হয়, সেইখানে এই ম্যানগ্রোভ ফরেস্ট হয়। মাড অ্যান্ড সিল্ট গেট অ্যাকুমুলেটেড অন সাচ কোস্ট। এখানে প্রচুর পরিমাণে কাদা এবং পলিও জমা হয়। ডেন্স ম্যানগ্রোভস আর কমন ভ্যারাইটিস
উইথ রুটস অফ দ্য প্ল্যান্ট সাবমার্জড আন্ডার ওয়াটার। আমাদের এই ম্যানগ্রোভ অরণ্য প্রায় দিনের বেশিরভাগ সময় জলের নিচেই থাকে, তার জন্য তাদের ব্রিদিং রুটসও আছে, ব্রিদিং রুটস শ্বাসমূলও আছে। আর জলে যাতে হেলে না যায় তার জন্য ঠেসমূলও আছে। আর যাতে বীজগুলো আর সমুদ্রের জলে ভেসে না যায় তার জন্য গাছের মধ্যে থাকাকালীনই ফলের ভেতরে যে বীজ থাকে সেটা জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম হয়ে যায়, যাতে মাটিতে পড়লে সরাসরি দ্রুততার সঙ্গে গাছ ছোট একটা চারা হয়ে যেতে পারে এবং মাটির সঙ্গে লেগে থাকতে পারে। এইরকম তাদের অ্যাডাপ্টেশন ফিচার্স অর্থাৎ অভিযোজন হয়েছে। দ্য ডেল্টাস অফ গঙ্গাতে, মহানদীতে, কৃষ্ণা নদীতে, গোদাবরী অ্যান্ড কাবেরী আর কভার্ড বাই সাচ ভেজিটেশন। গঙ্গা, মহানদী, কৃষ্ণা, গোদাবরী, কাবেরীতে এটা দেখা যায়। ইন দ্য গঙ্গা ব্রহ্মপুত্রা delta, Sundari trees are found which provide durable hard timber. Sundari trees এখানকার important trees, palm, coconut, কেওড়া, আগ্রা etc. also grew in some part of delta. এই ম্যানগ্রোভ অরণ্যের কি কি গাছ আছে? সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, এই ধরনের গাছগুলো এখানে আছে। সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা এই গাছগুলো এখানে আছে। এখানে ওয়াইল্ড অ্যানিমেল কি কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দ্য ফেমাস অ্যানিমেল ইন দিস ফরেস্ট। টার্টলস, ক্রোকোডাইলস, ঘারিয়ালস অ্যান্ড স্নেক আর অলসো ফাউন্ড ইন দিস ফরেস্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফরেস্টগুলো হয়ে গেল। এবার ফরেস্টগুলোর একটা ম্যাপ দেওয়া আছে, সেই ম্যাপটা ভালো করে লক্ষ্য করো। ভারতের যে জায়গায় সব থেকে বেশি বৃষ্টি হয়, অর্থাৎ এই যে আমি আঁকলাম পার্পল কালারের অংশটা, এখানে সব থেকে বেশি বৃষ্টি হয়, কারণ পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে আছে বলে এখানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট হয়েছে। আর তামিলনাড়ুর কিছুটা জায়গায় এখানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়। ঠিক আছে, আর কোথায় পাওয়া যায়? আর পাওয়া যায় কিছুটা পশ্চিমবঙ্গের কাছে। ঠিক আছে, এই জায়গাতে ট্রপিক্যাল এভারগ্রিন পাওয়া যায়, কিন্তু খুব সামান্য পাওয়া যায়, এইখানে প্রায় মিক্সড থাকে। ঠিক আছে, যে জায়গায় গ্রিন করে দেখছো সেই জায়গাটাই ট্রপিক্যাল এভারগ্রিন থাকছে। বেশ, ট্রপিক্যাল এভারগ্রিন কোথায় হবে? সব থেকে বেশি রেনফল হয় আর এই গাছগুলোর মধ্যে লেয়ারও থাকে। আর তারপর আছে ট্রপিক্যাল ডিসিডুয়াস। ট্রপিক্যাল ডিসিডুয়াস ভারতের সব থেকে অ্যাবান্ডেন্স ফরেস্ট সব থেকে বেশি আছে। এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা হলো ভারতের ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট। ঠিক আছে, এইখানে রেনফল প্রায় কত সেমি হয়? 200 থেকে 70 সেমির মধ্যে, অর্থাৎ 70 থেকে 200 সেমির মধ্যে হয়। তাই এখানে ডিসিডুয়াস ফরেস্ট আছে। বছরে একটা সময় ড্রাই সিজনও থাকে, অর্থাৎ শুষ্ক ঋতুও থাকে। এখানে কোন কোন রাজ্য পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখানে পড়ছে উত্তরাখণ্ডের কিছুটা অংশ, এখানে পড়ছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ বলছি, এখানে উত্তরাখণ্ড, উড়িষ্যা বলছি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলোতে ট্রপিক্যাল ডিসিডুয়াস ফরেস্ট পাওয়া যায়। মন্টেন ফরেস্ট কোথায় পাওয়া যায়? মন্টেন ফরেস্ট পাওয়া যায় সব থেকে উঁচু জায়গায় ভারতের, যেখানে হিমালয় পর্বত আছে। এই যে হিমালয় পর্বত এই জায়গাগুলোতে আছে বলে এখানে মন্টেন ফরেস্ট বা পাহাড়ি উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে, আর ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছ, ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ ফরেস্ট এই যে এই জায়গাগুলোতে দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট এই যে এই জায়গাগুলোতে দেখা যায়, এই যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে এই জায়গাগুলোতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কিছুটা। সুন্দরবন হলো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ফরেস্ট। আর ট্রপিক্যাল থর্ন ফরেস্ট একদম 70 সেমির মতো বৃষ্টি হবে। এই জায়গাতে হলো থর্নি ফরেস্ট, এইখানে তেমন বড় বৃক্ষ জাতীয় গাছ জন্মায় না, আর এই জায়গাতে আছে। ঠিক আছে, এখানে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। এখানে কোন কোন রাজ্য? গুজরাট, রাজস্থান, তারপরে উত্তরপ্রদেশের কিছু অংশ, তারপরে পাঞ্জাবের, হরিয়ানার কিছু অংশতে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট পাওয়া যায়। আর ভারতের এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায় কোথায়? লাক্ষাদ্বীপে আর আন্দামানে এভারগ্রিন ফরেস্ট বা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট লক্ষ্য করা যায়। ঠিক আছে,
তবে বুঝতে পারলে ম্যাপ অনুযায়ী ম্যাপটা দেখে মনে রাখবে, তবে কোথায় কোথায় পাওয়া যায় ভালো করে মনে থাকবে। এরপরে আমরা পড়বো ওয়াইল্ড লাইফ। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ এরপরে আছে, আর তার সঙ্গে কিছু মেডিকাইনাল প্ল্যান্টস আছে, সেইগুলো সম্পর্কে পড়ে নেব। এখানে মেডিক্লাইনাল প্ল্যান্টস কি কি আছে, যে ইন্ডিয়া ইজ নোন ফর ইটস হার্বস অ্যান্ড স্পিসিস ফ্রম অ্যানসিয়েন্ট টাইমস। প্রাচীন যুগ থেকেই ভারতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছগাছালি উদ্ভিদ আছে। সাম 2000 plants have been described in Ayurveda and at least 50 are in regular use. 500 রেগুলারই ইউজ করা হয়। The World Conservation Union Red List has named 352 mediclinal plants, of which 52 are critically threatened and 49 endangered. ডেটাটা মনে রাখবে যে পৃথিবীর মধ্যে ভারতে যে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন আছে তার রেড লিস্টে 352টি মেডিক্লাইনাল প্ল্যান্টস বলছে আছে, তার মধ্যে রেড লিস্টের মধ্যে আছে, আর তার মধ্যে 52টা হলো ক্রিটিক্যালি থ্রিটেন, সব থেকে বেশি খারাপ পর্যায়ে, আর 49 এন্ডেঞ্জার্ড বিপদের মধ্যে আছে। দ্য কমনলি ইউজ প্ল্যান্টস ইন ইন্ডিয়া আর সর্পগন্ধা কি কাজে লাগে? ইউজ টু ট্রিট ব্লাড প্রেশার, ইট ইজ ফাউন্ড অনলি ইন ইন্ডিয়া। জামুন, the juice of ripe fruit is used to prepare vinegar, which is carminative and diuretic and has digestive properties, অর্থাৎ আমাদের হজম শক্তি বাড়ায়। The power of the seeds is used for controlling diabetes, যে জামের যে সিড আছে সেইগুলো শরীরে যে ডায়াবেটিস পেশেন্টস আছে তাদের শরীরের জন্য উপকারী। অর্জুন কি কাজে লাগে? The fresh juice of leaves is a cure for Perach. It is also used to regulate blood pressure. এটা ইয়াররেস কথার অর্থ কি? কানের ব্যথা সারতে সাহায্য করে। বাবুল, leaves are used as a cure for eye sores. Its gum is used as a tonic. Neem has high antibiotic and antibacterial properties. Tulsi is used to cure cough and cold. ঠান্ডা লাগলে কাজে লাগে। Kachnar is used to cure asthma and ulcers. The buds and roots are good for digestive problems. বেশ, এরপরে ওয়াইল্ড লাইফ কি কি আছে ভারতে সেটা দেখব। লাইক ইটস ফ্লোরা, ইন্ডিয়া অলসো রিচ ইন ফনা, মানে ওয়াইল্ড লাইফ প্রাণী প্রজাতি, হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 90,000 অ্যানিমাল স্পিসিস। The country has about 2,000 species of birds. They constitute 30% of the world's total. There are 2,546 species of fish, which account for nearly 12% of the world's stock. প্রায় 2500 ধরনের আমাদের মাছের ধরন আছে। It also shares between 5 and 8% of the world's amphibians and reptiles and mammals. ঠিক আছে, স্তন্যপায়ী, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস যে প্রাণী আছে সেইগুলো প্রায় 5 থেকে 8% আছে ভারতে। এই ডেটাগুলো ইম্পর্টেন্ট। বেশ, এরপরে দ্য এলিফ্যান্টস আর দ্য মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমালস অ্যামং দ্য ম্যামলস। দে আর ফাউন্ড ইন দ্য হট ওয়েট ফরেস্ট অফ আসাম, কর্ণাটকা অ্যান্ড কেরালা। আসাম, কর্ণাটক অ্যান্ড কেরালাতে স্পেশালি পাওয়া যায়। ওয়ান হর্ন রাইনোসরস আর দ্য আদার অ্যানিমালস হুইচ লাইভ ইন swampy and marshy lands of Assam and West Bengal. ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসামে যে মার্শি ল্যান্ডস ভেজা ভেজা জায়গা আছে সেখানে পাওয়া যায় ওয়ান হর্ন রাইনোসরস অর্থাৎ এক সিংহ বিশিষ্ট গন্ডার। এরিড এরিয়াস অফ দ্য রান অফ কচ and the Thor Desert are the habitat of the wild ass and camels respectively. রান অফ কচে and Thor Desert-এ আমরা ওয়াইল্ড অ্যাস এবং ক্যামেলস পাবো। ইন্ডিয়া বাইসন, নীলগাই, ব্লু বুল, চৌসিঙ্গা, ফোর হর্ন antelope, gazelle and different species of deer are some other animals found in India. It also has several species of monkeys. বিভিন্ন ধরনের বানরের প্রজাতিও আছে। India, the only country in the world that has both tigers and lions.
আমাদের ভারতে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এসেছিল আর ইমপ্লিমেন্ট হয়েছিল সেটা 1972 সালে। আর এইখানে এই অ্যানিমালস গুলো মনে রাখবে যে আসাম, কর্ণাটক, কেরালাতে কি পাওয়া যায় অ্যানিমালস হিসাবে, এলিফ্যান্ট পাওয়া যায়। ওয়ান হর্ন রাইনোসরস কোথায় পাওয়া যায়? সোয়াম্প অ্যান্ড মার্শল্যান্ডস অফ আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ওয়ান হর্ন রাইনোসরস। আর রান অফ কচ অ্যান্ড থর ডেজার্টে কি পাওয়া যায়? ওয়াইল্ড অ্যাশ অ্যান্ড ক্যামেলস রেসপেক্টিভলি। ঠিক আছে, বেশ। India is the only country in the world that has both tigers and lions. The natural habitat of Indian lions is the Gir forest of the Gujarat. Gir forest এ সবথেকে বেশি আমাদের লায়ন পাওয়া যায়। Tigers are found in the forest of Madhya Pradesh, সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল and Himalayan regions এ tigers পাওয়া যায়। Leopards too are members of the cat family. They are important among animals of prey. এই লিওপার্ড শিকারী যে পশু আছে তার মধ্যেও গুরুত্বপূর্ণ। ডু ইউ নো গির ফরেস্ট ইজ দ্য লাস্ট রিমেনিং হ্যাবিটেট অফ এশিয়াটিক লায়ন? মনে রাখবে গির ফরেস্টে লাস্ট রিমেনিং অফ এশিয়াটিক লায়নই আছে। দ্য হিমালয়ান হারবার এ হার্ডি রেঞ্জ অফ অ্যানিমালস হুইচ সার্ভাইভ ইন এক্সট্রিম কোল্ড। এরা এক্সট্রিম কোল্ডও সহ্য করতে পারে। লাদাখস ফ্রিজিং হাই অল্টিটিউডস আর হোম টু ইয়াক, the shaggy horn wild ox weighing around 1 ton, the Tibetan antelope, the Bharal blue sheep, wild sheep, and Kiang Tibetan wild ass. এই যে প্রাণীগুলো পাওয়া যায়। Furthermore, the ibex, bear, snow leopard, and rare red panda are found in certain pockets. এই প্রাণী প্রজাতির নামগুলো দিয়ে দিতে পারে কোনটা ভারতে পাওয়া যায় না। ঠিক আছে, বেশ। এরপরে in the rivers, lakes and coastal areas, turtles, crocodiles, gharials are found. The latter is the only representative of a variety of crocodile found in the world today. এই ক্রোকোডাইলের মধ্যে ঘরিয়াল যেটা একমাত্র পাওয়া যায় পৃথিবীতে। Bird life in India is colorful. Peacocks, pheasants, ducks and parakeets, canaries and pigeons are some of the birds inhabiting the forest and wetlands of the country. We have selected our 4 crops from the biodiverse environment, that is, from the rivers of edible plants. We also experimented and selected many medicinal plants. অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ঔষধ গাছও ব্যবহার করছি, পরীক্ষা করছি। The animals are selected from large stock provided by natural as milk animals. They also provide us drought power, transportation, meat and eggs. The fish provide nutri-food. Many insects help in pollination of crops and fruit trees, and exerting biological controls on such insects is harmful. Every species has a role to play in the ecosystem. সমস্ত প্রাণী প্রজাতির একটা গুরুত্ব আছে। Hence, conservation is essential. Conservation তার জন্য ভীষণ জরুরি। As has been mentioned earlier, due to excessive exploitation of plants and animals resources by human beings, the ecosystem has been disturbed. About 13,000 plant species are endangered and 20 species are extinct. Quite a few animal species are also endangered and some have become extinct. The main causes for this major threat to nature are hunting by greedy hunters for commercial purposes, pollution due to chemical and industrial waste, acid deposit, introduction of alien species. Alien species মানে বোঝায় একটা প্রজাতিকে যখন অন্য কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয় তখন সেটা তার জন্য বা সেইখানে বসবাসকারী যে সমস্ত প্রাণী আছে তাদের জন্য এলিয়ান স্পিসিস, সে কি করবে তাদের সঙ্গে কম্পিটিশন করবে, তার জন্য প্রাণী প্রজাতি বিলুপ্ত হতে পারে। Reckless cutting of the forest to bring land, water, cultivation and habitation are also responsible for the imbalance.
অর্থাৎ এত পরিমাণে কাটিং করা হচ্ছে ফরেস্ট, ঠিক আছে, কাল্টিভেশন আনা হচ্ছে এত জায়গা, হ্যাবিটেশন নষ্ট হচ্ছে। টু প্রোটেক্ট দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ দ্য কান্ট্রি, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস। কি কি স্টেপ নিয়েছে, সে স্টেপসগুলো কি কি? 18 বায়োস্ফিয়ার, মনে রাখবে 18টা বায়োস্ফিয়ার আছে, সেট আপ অফ দ্য কান্ট্রি to protect flora and fauna. 12 out of these, the Sundarban, Nanda Devi, Gulf of Mannar, Nilgiri, Nokrek, Great Nicobar, Simlipal, Pachmari, Pachankamar, Amarkantak, Augusta Malay, Kanchenjunga and Panna have been included in the World Network of Biosphere Reserve. ঠিক আছে, আমাদের ভারতে 18টা বায়োস্ফিয়ার আছে। এখানে টোটাল 18টা বায়োস্ফিয়ারের নাম দিয়ে দিয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 18টা বায়োস্ফিয়ারের নাম মনে রাখতে হবে। তারপর আছে ফিনান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স is provided to many botanical gardens by the government since 1992. বোটানিক্যাল গার্ডেন্স গুলোকে ফিনান্সিয়ালও প্রোভাইড করা হয়, টাকাও দেওয়া হয়। প্রজেক্ট টাইগার, প্রজেক্ট রাইনো, প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, মেনি আদার ইকো ডেভেলপমেন্ট projects have been introduced. 106 national parks, 573 wildlife sanctuaries and zoological gardens are set up to take care of natural heritage. আমাদের প্রায় 106 ন্যাশনাল পার্ক আছে, 573টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, অ্যান্ড জুলজিক্যাল গার্ডেন্স আর সেট আপ টু টেক কেয়ার ন্যাচারাল হেরিটেজ। এই যে ভ্যালুগুলো একটু চেঞ্জও হতে পারে বর্তমানে। অল অফ আস মাস্ট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ন্যাচারাল ইকোসিস্টেম ফর আওয়ার ওন সার্ভাইভাল। ইট ইজ পসিবল, অর্থাৎ আমাদের সার্ভাইভ করতে গেলে পরিবেশে এগুলোকে রক্ষা করতেই হবে। It is possible if the indiscriminate destruction of natural environment is put to an immediate end. তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ন্যাচারাল এনভায়রনমেন্ট যাতে নষ্ট না হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে। বেশ, এরপরে বলেছে মাইগ্রেটরি বার্ডস। মাইগ্রেটরি বার্ডস কি কি বলছে? সাম অফ দ্য ওয়েটল্যান্ডস ইন্ডিয়া আর পপুলার উইথ মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ এই সমস্ত পাখিগুলো কি করে, মাইগ্রেশন করে অন্য জায়গা থেকে আরেক জায়গায় আসে। During winter, such as Siberian crane come in large numbers. One such place favorable with birds is the run-up Kutch. Run-up Kutch-এ এসে তারা জড়ো হয় সব। At a place where the desert merges with sea. এইখানেই একটা জায়গা যেখানে মরুভূমি একবার সমুদ্রের সঙ্গে মিশেছে। Flamingo with their brilliant pink plumage come thousand to build nest mounds from the salty mud and raise their young ones. অর্থাৎ কিছু পিঙ্ক কালারের যে ব্রিলিয়ান্ট পিঙ্ক প্লিউমেজ কাম ইন থাউজেন্ড, অর্থাৎ এই যে পাখির প্রজাতিটা এই রান আপ কচে এসে তারা ডিম পাড়ে এবং তাদের যে ছোট বাচ্চা তাদেরকে বড় করে। ইট ইজ ওয়ান অ্যামং মেনি এক্সট্রাঅর্ডিনারি সাইটস ইন দ্য কান্ট্রি। ইট ইজ নট রিচ ন্যাচারাল হেরিটেজ অফ আওয়ার্স। এটা কি ন্যাচারাল হেরিটেজ নয় আমাদের জন্য? তাই এটা ব্রিলিয়ান্ট পিঙ্ক পিউমেজ, ইন্টারনেটে সার্চ করবে, ঠিক আছে। ফ্লেমিঙ্গো উইথ দেয়ার ব্রিলিয়ান্ট পিঙ্ক প্লিউমেজ, এগুলো আমাদের ভারতে আসে। এই ফ্লেমিঙ্গো পাখিটা ভীষণ রকমের পিঙ্ক কালারের দেখতে, সার্চ করবে একবারে দেখতে পাবে, ঠিক আছে। বেশ, এইখানে আমাদের হয়ে গেল টোটালটা। এরপরে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, করি। টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ ভেজিটেশন ডাস রাবার বিলং টু? রাবার কোথায় পাওয়া যায়? মনে রাখবে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে রাবার পাওয়া যায়। সিনকোনা ট্রিজ আর ফাউন্ড ইন দ্য এরিয়াস অফ রেনফল মোর দ্যান। কোন জায়গায় সিনকোনা ট্রিজ পাওয়া যায়? দেখো সিনকোনা কোথায় পাওয়া যায়? সিনকোনা পাওয়া যায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে। বললাম যে গাছগুলো সম্পর্কে দেবে, তাই এটার উত্তর কত হবে? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের যদি হয় তাহলে মোর দ্যান 100 সেমি হবে। In which of the following state is the Simlipal Bioreserve located? Simlipal Bioreserve কোন রাজ্যে আছে? এই সিমলিপাল আছে উড়িষ্যাতে। Which of the following bioreserve of India is not included in the World Network of Bioreserve?
এখানে কোনটা বায়ো রিজার্ভের মধ্যে নেই? এখানে দেখি কি কি দিয়েছে, আমরা একটু আগে করলাম। বায়ো রিজার্ভের মধ্যে নন্দা দেবী, গালফ অফ মান্নার, নীলগিরি, নকরে, গ্রেট নিকোবর, সিমলিপাল, পাঁচমারি, এখানে অনেক কটা দিয়েছে। এখানে কোনটা আছে? মানাস, নীলগিরি, পান্না। পান্না আছে? পান্না, পান্নাও আছে। তারপরে গালফ অফ মান্নার আছে, মানস আছে, মানস, মানস, মানস নেই, দেখো এখানে মানস নেই। নন্দা দেবী, গালফ অফ মান্নার, নীলগিরি, নকরেক, নিকোবর, পাঁচমারি, অমরকন্টক, আগস্ত্যমালাই, কাঞ্চনজঙ্ঘা, পান্না হ্যাভ বিন ইনক্লুড ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার, 12টা। তাহলে এখানে মানস হবে। ঠিক আছে, নীলগিরিও আছে। ঠিক আছে, তাই এখানে মানস হবে। আর এখানে আরেকটা ম্যাপ দেয়া আছে যে ভারতের কোথায় কোথায় বার্ড স্যাংচুয়ারি আছে। বার্ড স্যাংচুয়ারি আছে এখানে কেরালাতে একটা, তারপরে তামিলনাড়ুতে একটা। এই ম্যাপটা স্টাডি করবে। ঠিক আছে, এই ম্যাপটা স্টাডি করলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে আছে, কেওলাডিও ঘানা, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই এই স্যাংচুয়ারি গুলো, এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ, তবে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।